দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কবি ঔপন্যাসিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলির কাছে। শুরুতে যেমনটি বলছিলাম, আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এই যে কাজী নজরুল ইসলাম আমাদেরকে আসলে এখনো একই রকমভাবে প্রভাবিত করে যান, একই রকমভাবেই আসলে প্রাসঙ্গিক, এবং আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানে কাজী নজরুল ইসলামের একটা বিদ্রোহী যে ব্যাপারটা সেটার প্রভাব ছিল। আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? নজরুল আসলে যে অর্থে সবার থেকে আলাদা, সেটা হচ্ছে যে উনি প্রতিটা যুগে প্রতিটা সময়ে উনি সময় উপযোগী, যুগ উপযোগী একজন কবি। যার ফলে আমরা ঠিক যেভাবে ওনাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেভাবে ওনাকে আমরা দেখেছি, ঠিক একইভাবে আমরা তাকে দেখেছি আমাদের মুক্তিযুদ্ধে। আমাদের মুক্তিযুদ্ধে যে আমরা জানি যে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা হিউজ ইম্প্যাক্ট ছিল আমাদের মুক্তিযুদ্ধে। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্বোধন হয়েছিল তার গান দিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি অনেক মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এই গল্প শুনেছি যে যখন তার গান বাজতো তখন মুক্তিযোদ্ধারা রেডিওর সামনে, বিভিন্ন ফ্রন্ট লাইনে রেডিওর সামনে তারা সেলুট দিত। তো খুব শিহরিত হওয়ার মতো একটা অনুভূতি আমি যখন এটা কল্পনায় দেখি। এছাড়াও আমাদের এই যুদ্ধ পরবর্তী আমাদের নতুন বাংলাদেশের আমরা আরও দুটো গণ অভ্যুত্থানকে আমরা ফেস করেছি, লাইক এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আর এইবার অতি সম্প্রতি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। এই সবগুলো আন্দোলনে আমাদের সংগ্রামে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন যে কবি, উনি হচ্ছেন বিদ্রোহী কবি বলি কিংবা জাতীয় কবি বলি নজরুল ইসলাম। এরকম একটা পরিবর্তিত সময়ে বাংলাদেশ, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে যার চেতনা আসলে কাজ করেছিল পরিবর্তিত হওয়ার জন্য, পরিবর্তনের জন্য, সেটা কিভাবে কাজ করেছিল আমরা সহজে দেখতে পাই যে এই আন্দোলনের দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিতে যে লেখা ছিল, স্লোগানে ছিল, একজন কবি, একজন মাত্র কবি, তার সৃষ্টিকর্মগুলো ছিল দেয়ালে দেয়ালে লিখিত। ইনি ছিলেন আমাদের কবি, জাতীয় কবি। তো এই সমস্ত প্রেক্ষাপট মিলে এইবার তার জন্মদিনটা এসেছে আবার নতুন করে আমাদের জীবনে। সো এটা খুবই তাৎপর্যপূর্ণ, এবং এই তারুণ্য কে আমরা আসলে খুব ভীষণভাবে কানেক্ট করতে চাই। যদিও কানেক্ট আছে তার সৃষ্টিকর্মের সাথে, কিন্তু আমরা এখন যেটা উদযাপন করব সেই উদযাপনের ভিতরে আমরা এটাকে মূল ফোকাস রেখেছি যে কিভাবে তারুণ্যকে আরো বেশি কানেক্ট করা যায়। হ্যাঁ, একটা বিষয় কিন্তু এতদিন ধরে প্রশ্নের জায়গা ছিল যে নতুন প্রজন্ম আসলে কাজী নজরুল ইসলামকে কিভাবে দেখছে। এই যে একটা উপলব্ধিটা এবার মনে হয় জুলাই অভ্যুত্থানের এই সময়টাতে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা পেয়ে গিয়েছি যে আসলে নতুন প্রজন্ম কাজী নজরুল ইসলামকে জানে, তার কবিতাগুলো পড়ছে, সেগুলোকে উপলব্ধি করছে। এই যে এই বছর আপনারা বেশ বিশদ একটা পরিসরে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করছেন, একটু বিস্তারিত জানতে চাই। একটু অ্যাড করে নিই যে কিভাবে আমাদের এই তারুণ্য এই আন্দোলনের সাথে কিভাবে কানেক্টেড ছিল। আমি একজন শহীদের একটা আমি গল্প আপনাকে বলতে পারি যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক সপ্তাহ আগে সে নিজের ছবি ফেসবুকে শেয়ার করেছে, তার উপরে লিখেছিল চির উন্নত মমশির, এবং তার ঠিক এক সপ্তাহ পরে সে শহীদ হয় পুলিশের গুলিতে। তার নাম হচ্ছে ওমর। এখন আমরা আমাদের এই সন্তানদেরকে আমরা কিন্তু বলিনি যে তুমি নজরুল পড়ে এসে আসো, আন্দোলনে আসো, আমরা কাউকে কিন্তু বলিনি। এবং আমরা এমন এক জেনারেশনকে দেখেছি যাদের ব্যাপারে আমরা অলমোস্ট একটা সময় হতাশ ছিলাম। এরা শুধুমাত্র ফেসবুকে থাকে, অনলাইনে থাকে, এরা কোনো উই হেট পলিটিক্স নামে একটা জেনারেশন তৈরি হয়ে গিয়েছিল। এবং আমরা এদের ব্যাপারে বিরক্ত, হতাশ, যা যা নেগেটিভ থাকে একটা প্রজন্মের ব্যাপারে, হ্যাঁ একদম কোনো কানেকশনই ছিল না। হ্যাঁ, এবং খেলার মাঠেও না, সবসময় অনলাইন বেস ছিল। সেই জেনারেশন আমাদের সবাইকে চমকে দিয়ে এমন এক চেতনা ধারণ করে এরকম নির্ভয়ে বুক পেতে দেওয়া এবং অকাতরে শহীদ হয়ে যাওয়া, যাদের সংখ্যা আমরা বলি 2000 এবং যাদের আহতের সংখ্যা বলি আমরা মোর দেন 30,000। এটা একটা সারা পৃথিবীর ইতিহাসে একটা বিস্ময়। এবং সেই বিস্ময়ের পিছনে এখন আমরা যখন দেখি যে চেতনা হিসেবে আসলে কি ছিল, অনেকগুলো ফ্যাক্টরি ছিল। তার মধ্যে একটা বড় চেতনা ছিল হচ্ছে নজরুলের বিদ্রোহের চেতনা। ঠিক যেভাবে আমরা শুরুতে বললাম যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান। তো সেই তারুণ্যের জন্য আমরা এবার যেই জন্ম জয়ন্তী পালন করছি
সেখানে আমরা বেশ কিছু আলাদা বিষয় রেখেছি যেটা আগে কখনো হয়নি। তার মধ্যে একটি বড় বিষয় হচ্ছে যে নজরুলের যেই গানগুলো আমাদের তারুণ্যকে জাগিয়েছিল সেই সমস্ত গানগুলোকে বেস করে আমরা একটা কনসার্ট করছি, মানে রক মিউজিকে নজরুল, মানে এটা একটা আগে কখনো এটা হয় নাই। যদিও নজরুল হচ্ছে আমাদের একটা ক্লাসিক্যাল, আমাদের সঙ্গীতের যদি ক্লাসিক্যাল ধারা বলা হয়, রবীন্দ্রনাথ নজরুল হচ্ছে সেই ক্লাসিক্যাল ধারা। সেখানে নজরুলের গানকে রক ফর্মে পরিবেশন করা এটা আমাদের একটা নতুন উদ্যোগ এবং আমরা খুব ভীষণভাবে সাড়া পাচ্ছি এবং তারুণ্য উদ্গ্রীব হয়ে আছে। আগামী 30 মে মানিক মে এভিনিউতে কনসার্টটা হবে। এখানে 10 জন ব্যান্ড, 10টি জনপ্রিয় ব্যান্ড থাকবে। আমি তাদের নাম বলতে পারি যে ওয়ারফেস থাকবে, সোলস থাকবে, মাইলস থাকার কথা ছিল কিন্তু ওরা পুরো কনসার্টের জন্য মাসব্যাপী ইয়াতে আছে, আমেরিকায় গেছে, সো ওদেরকে আমরা পাচ্ছি না, বাট ওদের থাকার কথা ছিল। এছাড়াও পাচ্ছি ব্ল্যাক, শিরোনামহীন, এফ মাইনর, র্যাবেল, ডিফারেন্ট টাচ, এরকম মোট 10টা ব্যান্ড আর কি। এবং তারা নজরুল সঙ্গীত গাইবে এবং নজরুলের উদ্দীপনামূলক গানগুলো, উদ্দীপনামূলক গানগুলো। এই কনসার্ট ছাড়াও তো আসলে আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে, অনেক উদ্যোগ এবার আপনারা নিয়েছেন, সেগুলো সম্পর্কে জানতে চাই। জাতীয়ভাবে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা তো নজরুল জন্মজয়ন্তী আসলে জাতীয়ভাবে পালন করা হয়, তো ওখানে মানে আমাদের নজরুল ইনস্টিটিউটের একটা বড় ভূমিকা থাকে। বেসিক্যালি সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে সবাই মিলেই পালন করে এটা, কিন্তু যেহেতু এটা নজরুলের নামাঙ্কিত প্রতিষ্ঠান, তো আমাদের একটা বড় ভূমিকা থাকে। আমরা ওই প্রোগ্রামে এবার আমরা 4 জনকে পুরস্কৃত করছি নজরুল পুরস্কার নামে। আমরা প্রতি বছর একটা পুরস্কার দিয়ে থাকি নজরুলের সৃষ্টিকর্মের উপর যারা গবেষণা করেন এবং যারা সাধনা করেন, গবেষণা করেন এবং যাদের সমগ্র জীবনব্যাপী এই কর্মতৎপরতা থাকে নজরুলকে নিয়ে, তাদেরকে আমরা আসলে বাছাই করে পুরস্কারটা দিই। তো এই বছর আমরা 4 জনকে দিচ্ছি, অর্থাৎ 2023 এবং 2024 2 বছর এটা একসঙ্গে দিচ্ছি। এই বছর এই 4 জনের মধ্যে আছেন, এবার পাচ্ছেন হচ্ছে গবেষণায় কবি আব্দুল হাই শিকদার, সঙ্গীতে পাচ্ছেন রুমি আজনবী, আবৃত্তিতে পাচ্ছেন নাসিম আহমেদ, আর আরেকজন গবেষক পাচ্ছেন ইরশাদ আহমেদ শাহিন। এই আয়োজন তো আজকেই অনুষ্ঠিত হবে, আজকেই হবে এবং সেটা এবার কুমিল্লায় হচ্ছে। প্রতি বছর বিভিন্ন জায়গা হয়, মানে নজরুলের স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে হয়, কখনো ত্রিশালে হয়, কখনো ঢাকায় হয়, কখনো কুমিল্লায় হয়, তো এবার কুমিল্লায় হচ্ছে। মাসব্যাপী যে পরিকল্পনা করেছেন, নিশ্চয়ই সেটার জন্য আরো অনেক আগে থেকে আসলে প্রস্তুতি নিতে হয়েছে। এটা আমাদের সারা বছরব্যাপী মানে প্রস্তুতিতে থাকে, কারণ খুব ব্যাপকভাবে হয়তো, তো প্রস্তুতিটা একদম পুরো বছরব্যাপী আমাদের এটা মাথায় থাকে। তারপরে একটা স্মরণিকা হয় এবং সেখানে দেশের বিশিষ্ট ইন্টেলেকচুয়ালসরা লেখেন ওখানে। কাজী নজরুল ইসলাম যে জীবনটা, সেই জীবনটা যেমনটি বলছিলাম যে একটা উপন্যাসের মতন, সেখান থেকে অনেক কিছু শেখবার আছে। নতুন প্রজন্ম আসলে কোন বিষয়গুলোকে নিতে পারলে তাদের জীবনে চলার পথটা অনেক সহজ হয়ে যাবে বলে মনে করেন, বা আমাদের ভেতরে যে চেতনাবোধ, আমাদের মধ্যে ভেতরে যে মূল্যবোধ, মানবিক যে মূল্যবোধগুলো, সেগুলো জাগ্রত হতে পারে বলে মনে করেন? নজরুল রচনার ভিতরে এই যে আমরা যেসব কথা বললাম, মানবিক মূল্যবোধ, সাম্য, মৈত্রী, দ্রোহ, প্রতিবাদ, ইনসাফের পক্ষে দাঁড়ানো, বেইনসাফের বিরুদ্ধে দাঁড়ানো, এই সমস্ত মিলেই হচ্ছে তার রচনার সমগ্র। সুতরাং কেউ যদি একটু মনোযোগ দিয়ে তার সৃষ্টিকর্মগুলো, যদি এমন না যে শুধু গানই, আমরা নজরুল বললেই তার গানটার দিকে বেশি ফোকাস করি, তার আরো অনেক, তার প্রবন্ধ, তার বিশ্ব রাজনীতি নিয়ে তার ভাবনা, বিশ্ব সাহিত্য নিয়ে তার ভাবনা, তার গান, তার নাটক, তার সিনেমা নিয়ে ভাবনা, উনি অভিনেতাও ছিলেন। এই সব কিছু মিলিয়ে যে কেউ নজরুলের যে কোনো একটা সৃষ্টিকর্মের ভিতরে যদি মনোযোগ দেয়, তাহলে সে একটা বিশাল সাগরের সন্ধান পেয়ে যাবে এবং তার মনন গঠনের জন্য যথেষ্ট। গানের প্রসঙ্গে আসতে চাই যে কাজী নজরুল ইসলামের যে গানগুলো, সেই গানগুলো এখন আসলে অনেকেই ভিন্ন রকমভাবে উপস্থাপন হয়তো করছেন। হয়তো হতে পারে সেটা আধুনিকতার কারণে, সময়ের হয়তো চাহিদা থাকতে পারে, এক একজন এক এক রকমভাবে উপস্থাপন করছেন। গায়কের ক্ষেত্রে ভিন্নতা আসতেই পারে, কিন্তু কখনো কখনো এমন হয় যে সেটা নজরুল সঙ্গীতের যে স্বকীয়তা, সেটা হারিয়ে ফেলছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? রবীন্দ্রনাথ একটা কাজ তার জীবদ্দশা করে গেছেন, সেটা হচ্ছে যে উনি ওনার গানগুলোর স্বরলিপিকরণগুলো ওনার তত্ত্বাবধানে বেশিরভাগ হয়ে গেছে।
তো নজরুলের ব্যাপার যেটা হয়েছে, উনি তো আসলে ভীষণ বোহেমিয়ান টাইপের মানুষ ছিলেন। উনি জাস্ট লিখে দিয়ে গেছেন, কিছু গানের স্বরলিপি উনি নিজে নির্ধারণ করে দিয়ে গেছেন, কিন্তু বেশিরভাগই হয়নি সেটা। তো এখন স্বরলিপি যখন না থাকে, মানে ফিক্সড যখন কোনো স্বরলিপি না থাকে, তখন আসলে ওখানে অনেকের অনেক রকমভাবে কন্ট্রিবিউট করার একটা সুযোগ থাকে, এবং সেটা করতে যে কিছু বিকৃতি হতে পারে। তো সেই জায়গা থেকে নজরুল ইনস্টিটিউট যে কাজ করছে, নজরুল ইনস্টিটিউট একটা ভীষণ রকমের একদল নজরুল সঙ্গীতের উপর যাদের ভীষণ রকমের পাণ্ডিত্য আছে, এরকম একদল পণ্ডিতকে নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা এই কাজগুলো করছেন। যে নজরুল সঙ্গীতের যেমন কিছু কিছু গ্রামোফোন রেকর্ডে ছিল, ওগুলো ওনারা শুনে শুনে করেছেন। তো ওগুলোর কাজ প্রায় অলমোস্ট শেষ। আমরা নজরুল ইনস্টিটিউট থেকে এই পর্যন্ত স্বরলিপির যেই গ্রন্থ আকারে আমরা এগুলো প্রকাশ করছি, 58তম গ্রন্থ হচ্ছে আমাদের। এখন আমরা 58তম গ্রন্থে আছে। 25টা করে, এক একটা গ্রন্থে 25টা করে গানের স্বরলিপিকরণ করা হয়েছে। এখন সেইভাবে এখন 58তম গ্রন্থ আমরা রিসেন্টলি আমরা এটা প্রকাশ করেছি। তো এই কাজটা চলছে, এবং আশা করছি যে আমরা ওনার তো প্রায় 3000-এর মতো গান আছে, অলমোস্ট অর্ধেকের বেশি হয়ে গেছে। তো যেভাবে কাজ চলছে, আশা করছি যে এক সময় আসবে যে যখন আর ওই সুযোগটা থাকবে না, বিকৃত করার সুযোগটা আসলে থাকবে না। মানে যেহেতু আমাদের একটা আমরা আর্কাইভ করছি, যেহেতু একটা স্ট্যান্ডার্ড আমরা সেট করে দিচ্ছি, সো এর বাইরে মানে কেউ যদি যেতে চায়, তাহলে সেই আসলে তখন বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হবে, কারণ আমাদের হাতে স্ট্যান্ডার্ডটা আছে। একেবারে শেষের দিকে চলে এসেছে শিবলি ভাই, শেষ পর্যায়ে এসে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে কাজী নজরুল ইসলামকে আমাদের ভিতরে লালন করবার জন্য আসলে আমাদের করণীয়টা কি এই মুহূর্তে, বা আমরা সামনের দিকে যদি এগিয়ে যেতে চাই, এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই, অবশ্যই সেটা তো আসলে নতুনদের অগ্রাধিকার। এখন তো নতুনরাই সবকিছু চালাবে, তো সেই জায়গাতে আপনার পরামর্শটা কি থাকবে? বহুলভাবে নজরুল চর্চা আসলে আমাদেরকে বাড়াতে হবে, কারণ নজরুল আসলে বিগত সময় ভীষণভাবে অবহেলিত ছিল। তার একটা বড় প্রমাণ হচ্ছে যে আমাদের সাংবিধানিকভাবে আমাদের জাতীয় ফুল, পাখি, নদী, জঙ্গল, মাছ, অনেক কিছু আছে, কিন্তু আমাদের সাংবিধানিকভাবে একজন কবি সাংবিধানিকভাবে ছিল না, মুখে মুখে ছিল। তার মানে এটাকে যে সাংবিধানিকভাবে এবং গ্যাজেটভুক্ত করার যে একটা বড় কাজ ছিল, এই কাজটাই করা হয়নি, এবং এটারই একটা বড় লক্ষণ হচ্ছে তাকে ইগনোর করা হয়েছে। মানে যারা এই কাজটা করবে তারা এটাকে গুরুত্ব দেয় নাই। তো ভীষণভাবে উনি বিগত সময়ে উনি অবহেলিত হয়েছেন। সেই জায়গা থেকে এইবার আমরা যেটা করেছি, আমি দায়িত্ব নিয়ে নেওয়ার 4 মাসের মধ্যে যে কাজটা আমি করতে পেরেছি, এবং যে কাজটা করতে পেরে আমি নিজেকে আসলে আমি গর্বিত হই যে মনে হয় জীবনে একটা বড় কাজ করতে পেরেছি। সেটা হচ্ছে যে জাতীয় কবি হিসাবে তার নামকে গ্যাজেটভুক্ত করার কাজটা আমি করতে পেরেছি, এবং বিভিন্ন জায়গায় তার নামকেও ছোট করা হতো। যেমন তার নামের সাথে ইসলাম শব্দটাকে আসলে একদল যারা এই এক সময় যারা নজরুল সেবী হিসেবে নিজেদেরকে পরিচয় দিত, তার নাম থেকে ইসলাম শব্দটাকে ছেটে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। তো যার ফলে আমরা দেখি যে নজরুল ইনস্টিটিউট, নজরুল কলেজ, সেইভাবে অনেক রকমের, কিন্তু এটার পিছনে এক ধরনের রাজনীতি কাজ করেছে, এবং সেটা খুবই নোংরা রাজনীতি। তো সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি, এবং আমরা আমার নজরুল ইনস্টিটিউটের নামকেও বদলে দিয়েছি। এখন আমরা একদম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কবি তার নিজের নামে এবং নিজ মহিমায় এখন উনি আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন এবং হবেন। এবং আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে আমরা যেই কর্মসূচিগুলো নিচ্ছি, এগুলোর মূল লক্ষ্যই হচ্ছে একদম আমাদের নতুন জেনারেশনের মধ্যে নজরুল চর্চাকে কিভাবে আরো বৃদ্ধি করা যায়। যেমন ঢাকা শহরে যদি আপনি একটা লাইব্রেরির যদি সন্ধান যদি আপনার কাছে থাকে, যে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, সেটা আমি খুব গর্বের সাথে বলতে পারি, সেটা হচ্ছে আমার লাইব্রেরি, আমার ইনস্টিটিউটের লাইব্রেরি। নজরুল ইনস্টিটিউট রাত 10টা পর্যন্ত খোলা থাকে, এবং মানে আপনি চাইলেই রাত 10টা পর্যন্ত অফিস করে এসে আপনি লাইব্রেরিতে নজরুল গবেষণা করতে পারবেন। আমরা প্রচুর কর্মসূচি হাতে নিচ্ছি ইয়াংদের সাথে, রচনা প্রতিযোগিতা, হামনাত প্রতিযোগিতা, স্টাডি সার্কেল, নতুনদের সাথে আসলে যত বেশি কানেক্টেড করা যায়, আপনি যেটা বলছিলেন, তত বেশি আসলে নজরুল চর্চা সমৃদ্ধ হবে, এবং মানুষ হিসেবে আমরা সমৃদ্ধ হব। অনেক ধন্যবাদ আপনাকে শিবলি ভাই, আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা রইল। বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কাজী নজরুল ইসলামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভুল করে যদি ভালোবেসে থাকি, ক্ষমীয় সে অপরাধ। অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসার স্বাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।